আয়ুষ আর কুসুমকে গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এলো রাজ আর ইন্দ্রাণী। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে মীনাক্ষী তো ইন্দ্রাণীকে বারবার করে বলছে কুসুমকে যেন না গাঙ্গুলি বাড়িতে নিয়ে যায়। ইন্দ্রাণী তখন মীনাক্ষীকে বলছে, উফ ছোট তুই যা না, আমার ভালো লাগছে না এখন। মীনাক্ষী তখন বলছে, না দিদি, সবাই ছেড়ে চলে গেলেও আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আর দিদি তুমিও জানো আর আমিও জানি কুসুমের মতিগতি কিন্তু ঠিক নেই। তোমরা যখন দাদা সুস্থতা নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলে, ও নিশ্চয়ই অসুস্থতার জন্য প্রার্থনা করছিল, যাতে ও বাড়িতে ঢুকতে পারে। তোমার অপমান, আয়ুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এই সবের পিছনে কিন্তু কুসুম, তুমি ভুলে যেও না। আমাদের গোটা সম্পত্তির দিকে ওর নজর ছিল। এইরকম মানুষকে সূঁঝ হয়ে ঢুকে ভালো হয়ে বেড়ে দিতে চাও তুমি? তখনই তো ঈশান, অনুশ্রিয়া, সিদ্ধার্থ ওখানে চলে আসে। ইন্দ্রাণী তখন মীনাক্ষীকে বলছে, উফ ছোট চুপ কর না, ভালো লাগছে না আর আমার। আর সবাইকে একটা কথা বলে দিচ্ছি, তোমরা কান খুলে শুনে নাও, এখন রাজ যেটা চাইবে সেটাই হবে। ওর সিদ্ধান্তের ওপরে কেউ কোনো কথা বলবে না। ওর মানসিক চাপ হোক সেটা আমি চাই না। আর রইল বাকি আমার কথা, কে বাড়িতে থাকবে আর কে থাকবে না সেটা আমি বুঝে নেব, কাউকে নাক গলাতে হবে না। এই বলে তো ওখান থেকে চলে যায়। তখনই তো আয়ুষ আর কুসুম ওখানে আসে। ঈশান তখন বলছে, যাক বাবা, মা বলে দিয়েছে, বাবা যা বলবে সেটাই হবে। এই বলে তো আয়ুষকে বলছে, চল ভাইদা, তোদেরকে এবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো, খুব খিদে পেয়েছে, চল তো গিয়ে চাটা খেয়ে আসি। এই বলে তো সকলকে নিয়ে ওখান থেকে চলে যায়। কুসুম তখন অনুশ্রীকে বলছে, বড় সাহেব তো এখন সুস্থ হয়ে গেছে, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন, আমাকে বলো অনুশ্রী। অনুশ্রী তখন বলছে, আমি তো ব্রত মাঝপথে ভেঙে চলে এসেছি, আর তুমি সেই ব্রত সম্পূর্ণ করে গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে যোগ্য প্রমাণ করেছো। কুসুম তখন বলছে, অনুশ্রী কী সব বলছো? অনুশ্রী তখন বলছে, এতদিন তোমার কাজে মুগ্ধ হয়ে বাবা তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, আর আমার সব তো প্রমাণ ভুল হচ্ছে। কুসুম তখন বলছে, অনুশ্রী তুমি কি বলছো না, আমি কিছু বুঝতে পারছি না। অনুশ্রী তখন বলছে, তুমি বুঝতে পারছো না যখন আমি বুঝিয়ে দিই। আমি তো এতদিন তোমাকে সহজ সরল ভাবতাম, কিন্তু এখন তো আমি দেখতে পাচ্ছি তা না। শ্বশুরমশাইকে প্রাণে বাঁচিয়ে মহান হয়ে ও বাড়িতে গিয়ে কি সব সম্পত্তির ভাগ নিতে চাইছো তুমি? এটাই তো চেয়েছিলে তাই না? আমি ওই বাড়িতে থাকি কি না থাকি সেটা তো তুমি চাও না। কুসুম তখন বলছে, কি এসব বলছো, মাথা খারাপ হয়ে গেছে তোমার? অনুশ্রী তখন বলছে, মাথা তো আমার অনেকদিন আগেই খারাপ ছিল, আমি নিঃস্বার্থভাবে তোমাকে উপকার করে এসেছি, কিন্তু আজ তুমি আমাকে ঠকিয়ে তার যোগ্য রিটার্ন দিলে। কুসুম তখন বলছে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সম্পত্তির আশা করি না। অনুশ্রী তখন বলছে, ঠিক আছে, তুমি যদি বা প্রমাণ করতে যাও তাহলে কাল বাবাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, তোমরা দুজন ওখানে যেও না। তোমরা দুজন হয়তো গেলে বাবা ভালো থাকবে, কিন্তু মনি ভালো থাকবে না। এই বলে তো ওখান থেকে চলে যায়। কুসুম তখন মনে মনে বলছে, অনুশ্রী তাহলে সত্যিই চায় না আমি আর ছোট সাহেব ওই বাড়িতে ফিরি। এরপর তো দুদিন কেটে যায়। এদিকে তখন ইন্দ্রাণী, মীনাক্ষী আর অনুশ্রী গেটের সামনে বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই ঈশান আর সিদ্ধার্থ হসপিটাল থেকে রাজকে নিয়ে আসে। ইন্দ্রাণী তখন রাজকে বরণ করে। এদিকে তখন দূরে থেকে দাঁড়িয়ে আয়ুষ কুসুমকে বলছে, এই কদিন বাবাকে হসপিটালে দেখতে না আমার একদম ভালো লাগছিল না, মনটাও ভালো ছিল না, কিন্তু বাবা আজকে বাড়িতে ফিরে এসেছে দেখতে খুব ভালো লাগছে। কুসুম তখন বলছে, দেখবেন বড় সাহেবের আর কিচ্ছু হবে না, আমরা এত প্রার্থনা করেছি, বড় সাহেবের ওপর আর কোনো বিপদই আসবে না। আয়ুষ তখন মনে মনে বলছে, এবারে নিশ্চয়ই বাবা আমার আর কুসুমকে ডাকবে। এদিকে তখন রাজ ইন্দ্রাণীকে বলছে, চলো, কতদিন বাড়িটাকে দেখিনি, আমার আর তৎ সইছে না। এই বলে তো আয়ুষ আর কুসুমের দিকে তাকিয়ে সকলকে নিয়ে ভিতরের দিকে যেতে থাকে। এদিকে তখন কুসুম মনে মনে বলছে, বড় সাহেব আমাদের এভাবে দেখেও না দেখার ভান করে চলে গেল, তাহলে কি মন থেকে উনি ডাকেননি? অনুশ্রী ঠিকই বলেছিল, সবটাই ওষুধের ঘোরের মধ্যে বলেছেন বড় সাহেব। এদিকে তখন রাজ তো বাড়িতে ঢুকতেই কাজের লোকের স্টাফরা, তারপরে বাড়ির সকলে মিলে ওকে স্বাগত জানায়। রাজ তখন বলছে, আমি তো ভাবতেই পারছিলাম না যে আমি বাড়িতে ফিরতে পারবো। ইন্দ্রাণী তখন রাজকে বলছে, এসব কথা বলো না, আমি আমাকে ছেড়ে কোথাও তোমাকে যেতে দেবো না। অন্যদিকে দেখা যাচ্ছে আয়ুষ তো গেটের সামনে দাঁড়িয়ে কুসুমকে বলছে, তুমি কেন ভেতরে যাবে না, চলো না। কুসুম তখন আয়ুষকে বলছে, আমাদের কাজ এখানে ফুরিয়েছে, বড় সাহেব সুস্থ হয়ে গেছে, বাড়ি ফিরে গেছে, এবার আমাদের ফিরতে হবে, চলুন। আয়ুষ তখন বলছে, কিন্তু এটাই তো আমাদের বাড়ি। কুসুম তখন বলছে, না ছোট সাহেব, এটা দেবী মায়ের বাড়ি, আর দেবী মা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল অনেক আগে, চলুন এবার। আয়ুষ তো তখন কোনো কথা না বলে কুসুমের সঙ্গে চলে যায়। এদিকে তখন তো সিদ্ধার্থ ইন্দ্রাণীকে বলছে, দিদি এত গিফট কেন, কারোর জন্মদিন নাকি? মীনাক্ষী তখন মনে মনে বলছে, গিফটগুলো মনে হয় আমার জন্য। এই বলে তো ইন্দ্রাণীকে বলছে, দিদি একটা গিফট খুলি। ইন্দ্রাণী তখন মীনাক্ষীকে বলছে, না ছোট, এগুলো আমাদের নয়। এই বলে তো ঈশানকে বলছে, এই জিনিসগুলো কাল সকালে ওদের বাড়িতে দিয়ে আসবে। মীনাক্ষী তখন বলছে, ওদের মানে কাদের কথা বলছো তুমি? ইন্দ্রাণী তখন বলছে, যাদের নাম এ বাড়িতে নেওয়া হয় না। মীনাক্ষী তখন বলছে, তার মানে এই এতগুলো গিফট তুমি আয়ুষ আর কুসুমকে পাঠাবে? ইন্দ্রাণী তখন বলছে, নাম না নেওয়ার অর্থ তুই বুঝিস না? মীনাক্ষী তখন বলছে, আরে বাবা, নাম নেবো না, তুমি এতগুলো গিফট ওদেরকে দেবে? ইন্দ্রাণী তখন বলছে, আমি কারোর ঋণ রাখি না, আমাদের বাড়ির কাজের মেয়েটা যদি না
ব্রতটা করতো তাহলে আমার ব্রতটা সম্পূর্ণ হতো না। তাই আমি এই গিফটগুলো দিয়ে ওর ঋণ শোধ করছি। ওর জায়গায় যদি অচেনা কেউ করতো তার ঋণও আমি সেভাবে শোধ করতাম। এই বলে তো ঈশানকে বলছে কাল সকালবেলা গিয়ে এগুলো দিয়ে আসবে। সেই মুহূর্তে রাজ ওখানে আসে, এসে ইন্দ্রাণীকে বলছে এত গিফট কাদের জন্য ইন্দ্রাণী, কাদেরকে দিয়ে আসতে বলছো তুমি? ইন্দ্রাণী তখন রাজকে বলছে উফ তুমি উঠে এলে কেন, ডাক্তার তো তোমাকে রেস্ট নিতে বলেছে, চলো। এই বলে তো রাজকে নিয়ে ঘরে চলে যায়। এদিকে তখন আয়ুষ আর কুসুম তো গ্রামের বাড়িতে ফিরে আসে। কুসুম তখন মনে মনে বলছে যে অনুশ্রী আমার পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছিল, সে আজ বলল আমি সম্পত্তির লোভে বড় সাহেবের জন্য করেছি। আর এ কথা কি বড় সাহেবকেও বলেছে, তাই জন্য বড় সাহেব আমাদের বাড়িতে ফিরতে বললো না। তখনই আয়ুষ কুসুমকে বলছে কি হলো, বাবা আমাদের বাড়ির ভেতরে যেতে বলেনি বলে তোমারও মন খারাপ হচ্ছে তাই না? কুসুম তখন বলছে না না, আমি আর মন খারাপ করব না, বড় সাহেব তো ভালোই আছে, এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর এখানে তো আমাদের সংসার গুছিয়ে নিয়েছি আমরা তাই না? আয়ুষ তখন বলছে আমার মনটা ভালো নেই জানো তো, নিজের বাড়ির গেটের সামনে দিয়েই চলে এলাম, এমন দিন কোনো দিন দেখতে হবে আমি ভাবতেও পারিনি। এখানে আমার একা থাকতে ইচ্ছা করছে না কুসুম, আমার মনে হচ্ছে তোমার দেশের বাড়ি চলে যাই। কুসুম তখন বলছে ঠিক আছে, আমার দেশের বাড়িতে একদিন সময় করে আপনাকে নিয়ে যাব, এখন আপনি হাত পা মুখ ধুয়ে আসুন, আমি একটু খাবার বানিয়ে নিই। আয়ুষ তখন বলছে দাঁড়াও কুসুম, বাবা তো হাসপাতালে আমাদেরকে বলেছিল বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে, তারপর গেটের সামনে তখন কথা বললো না, তুমি আমাকে কিছু বলতে দিলে না কেন? আর তুমি তো আমাকে বলেছিলে মা একদিন সবটা মেনে নেবে, আর আজকে তুমি ওখানে না ফেরার কথা বলছো কেন? কুসুম তখন মনে মনে বলছে দেবীমা কোনোদিন আমাকে মেনে নিলেও আমি ও বাড়িতে গেলেও অনুশ্রীর পছন্দ হবে না, ও তো আমাকে বন্ধু নয় বোনও নয়, প্রতিদ্বন্দ্বী ভাবে, তাই ও বাড়িতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই ছোট সাহেব। আয়ুষ তখন বলছে কুসুম আবার কি ভাবছো বলো তো, আমি তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, তার উত্তর দাও। কুসুম তখন বলছে এর উত্তর হলো একটাই, আমি সত্যিটা মেনে নিতে শিখে গেছি ছোট সাহেব, আর আপনিও যত তাড়াতাড়ি বুঝবেন যে আমাদেরকে সারা জীবন একাই থাকতে হবে সেটাই মঙ্গল। এরপর তো বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। পরদিন সকাল হতেই আয়ুষ তো কাজের জন্য বেরোচ্ছিল, তখনই ঈশান আর অনুশ্রী সেই গিফটগুলো নিয়ে আসে। আয়ুষ তখন ঈশানকে বলছে তোরা এখন এখানে কেন? ঈশান তখন বলছে তুই আগে জাদুকরকে ডেকে নিয়ে আয় তারপর বলছি। আয়ুষ তো তখন কুসুমকে ডেকে নিয়ে আসে। কুসুম আসতেই অনুশ্রী কুসুমকে বলছে মণি তোমাদের জন্য কিছু উপহার পাঠিয়েছে, আর সেই জন্যই আমরা এখানে এসেছি। আয়ুষ তখন অবাক হয়ে বলছে উপহার কেন? ঈশান্ত তখন বলছে বাবার জন্য তোরা অনেক কিছু করেছিস না ওই জন্য। অনুশ্রী তখন বলছে আমার অসম্পূর্ণ ব্রত তুমি সম্পন্ন করেছো কুসুম, তাই মণি এই উপহারগুলো পাঠিয়েছে, আর মণির কথাতেই আমরা এখানে এসেছি। আয়ুষ তখন বলছে আমরা এতটাই পর হয়ে গেছি যে ছেলে বাবার জন্য কিছু করলে তার উপহার দিচ্ছে। কুসুম তো তখন ঈশানকে বলছে আজকে কিন্তু বেশি করে না খাইয়ে আমি ছাড়বো না, আপনি বলুন না কি খাবেন। ঈশান তখন বলছে দেখো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, ব্রেকফাস্ট করিনি, তুমি মিষ্টি পায়েস লুচি ঘুগনি যা কিছু আছে সব বানিয়ে নিয়ে চলে এসে যাও। কুসুম তখন মনে মনে বলছে এত কিছু জিনিস রান্না করার মতো তো কোনো জিনিসই বাড়িতে নেই। ঈশান তখন কুসুমকে বলছে কি হলো জাদুকর যাও। এই বলে তো অনুশ্রীকে বলছে দেখেছো তো আমরাও ওদের কাছে পর হয়ে গেছি, চলো এখান থেকে। কুসুম তখন বলছে দাঁড়ান, আপনারা এসেছেন আপনাদের না খাওয়াইয়া কি ছাড়তে পারি? তবে আপনি যতটা বলেছেন অতটা বানাতে পারবো না, কিন্তু যতটুকু বানাবো মন দিয়ে বানাবো, হবে? অনুশ্রী তখন বলছে না হবে না, ঈশান যেগুলো চায় সেগুলো বানাতে চাও কিনা বলো, না হলে আমরা চলে যাচ্ছি। কুসুম তখন অনুশ্রীকে বলছে তুমি এভাবে রেগে যাচ্ছ কেন, আমরা কি কোনো ভুল করেছি বলো? আয়ুষ তো তখন বলছে আমরা কি তোদের কোনো কষ্ট দিয়েছি, বল না ঈশান কি হয়েছে? তখনই তো ঈশান আর অনুশ্রী হাসতে থাকে। অনুশ্রী তখন কুসুমকে বলছে সেদিন আমি কথাগুলো বলেছিলাম না, মন থেকে বলিনি, নিশ্চয়ই তুমি ওই কথাগুলো ভেবে ঘুমাতে পারোনি। আয়ুষ তো ঈশানকে বলছে কিসের প্ল্যান বল না একটু খুলে, কি চলছে তোদের মাথায়? ঈশান তখন বলছে সব বলবো। এই বলে তো অনুশ্রীকে বলছে জিনিসগুলো নিয়ে এসো। অনুশ্রী তখন শাড়ি গয়নাগুলো নিয়ে এসে বলছে এর মধ্যে শাড়ি গয়না স্যুট সব কিছু আছে। আর ঈশান যা যা খাবার খাবে বললো কিচ্ছু রান্না করতে হবে না তোমার, আমরা বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো। কুসুম তখন অবাক হয়ে বলছে মানে? অনুশ্রী তখন বলছে মানে আজ তোমার শ্বশুর বাড়িতে ফিরতে হবে কুসুম। কুসুম তখন অনুশ্রীকে বলছে কিন্তু তুমি তো আমাকে হসপিটালে বলেছিলে। অনুশ্রী তখন বলছে হ্যাঁ আমি বলেছিলাম যে গাঙ্গুলি বাড়ি থেকে দূরে থাকতে, কারণ আজ যাতে তোমাকে যোগ্য সম্মান দিয়ে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি। দেখো সেদিন বাবাকে হসপিটাল থেকে তাড়াতাড়ি বাড়ি ফেরাবার তারাই তোমাকে বধূবরণ করতে পারতাম না। তুমি বিশ্বাস করো কুসুম, সেদিন যে কথাগুলো বলেছিলাম সেগুলো মন থেকে একটাও বলিনি। আমি শুধু চেয়েছিলাম সেদিন তোমরা বাড়িতে না ফিরে আজকে আমাদের সবার সঙ্গে বাড়িতে ফেরো। আর আমি মন থেকে এটা বিশ্বাস করি ওই গাঙ্গুলি বাড়িতে তোমার আর আমার সমান অধিকার, কারণ আমরা দুজনেই ওই গাঙ্গুলি পরিবারের বউ। আয়ুষ আর কুসুম তো তখন খুব খুশি হয়ে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।